বিটিভিতে আগুন লাগছে, আপনারা জানেন, একটা আগুনের নাটক লাগছে। এটা তো একটা নাটক, এটা আপাদমস্তক ঘটনা আমি জানি, ওটা আরেকদিন বলবো আপনাদেরকে। এই নাটকের প্রধানতম উদ্দেশ্য ছিল আর্কাইভটাকে ধ্বংস করা, নষ্ট করা। আপনি দেখবেন যে বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোরের বিভিন্ন রুম ইনট্যাক্ট, পরের রুমটা ভেঙে ফেলছে। এখন আমরা তো ছাত্র রাজনীতি করছি না, আমরাও তো মারামারি করছি। মারামারির সময় তো ঢিলাটা ওরে মারা যাবে, ওরে মারা যাবে না, ওরে মারা যাবে, ওরে মারা যাবে না, এইভাবে তো মারামারি হয় না প্ল্যান করে, যদি আনলেস কেউ প্ল্যান করে করে। এটা করতে পারে যদি মতো শুধু আপনি প্ল্যান্ড অ্যাসাসিনেশন করেন, যে আপনি পুরো ক্রাউড থেকে একজনকে শ্যুট করতেছেন। তো পুরো বিটিভির আর্কাইভটা ধ্বংস করে দিয়েছে, এবং আর্কাইভের আশেপাশের অনেক কিছু ইন্ট্যাক্ট আছে। আর্কাইভ কেন ধ্বংস করেছে? কারণ বাংলাদেশের যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, সরকারের প্রত্যেকটা মিটিংয়ের রেকর্ড বিটিভির কাছে আছে, আর কোনো টেলিভিশনের কাছে নাই, আর কারো কাছে নাই। হাসিনা প্রত্যেকটা মিটিংয়ে তার সভাসদ, চাকর বাকর, জগৎ শেঠ, মির্জাফরদের নিয়ে কি কি আলাপ করেছে, ওটা প্রতিটার ডকুমেন্টেশন শুধুমাত্র বিটিভির কাছে আছে। পুরো আর্কাইভ ধ্বংস করে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে প্রত্যেকটা হাসপাতালে মর্গ রিলেটেড, এএনই রিলেটেড যত ডকুমেন্টেশন আছে সব ধ্বংস করে দিতে, এবং দিয়েছে। অধিকাংশ হাসপাতালে জুলাই আগস্টের ইমার্জেন্সির ডকুমেন্ট নাই। যেগুলো আছে এগুলো সর্দি, কাশির, কফ, এগুলো সেগুলো হাবিজাবি আছে। তাহলে ফরেন্সিক এভিডেন্সের এই যে একটা বড় জায়গা আপনার মিসিং হয়ে গেল, গণকবর। বারবার বলছে, একজন উপদেষ্টা এখন পর্যন্ত যায় নাই। জোরাইনে, রায়ের বাজারে, বুদ্ধিজীবী গোরস্থানে তো আমি নিজে গেছি, আমি গিয়ে ভিজিট করে আসছি। যে লেন্থের গণকবর দেখলাম, এবং ওখানকার কবরস্থানের খাদেমরা যেটা বলেছে যে কোনো স্পেসে 3 জন 5 জন 4 জন করে ডাম্প করছে, তাতে 200-250 লোকের গণকবর ওখানে থাকার কথা ন্যূনতম। যে স্পেসটা আমি দেখলাম ঘুরে, মিনিমাম 10-12 মিনিট হাঁটতে হয়েছে আমাকে, এবং আমি কিন্তু খুব ফাস্ট হাঁটতে পারি, আমি 13 মিনিটে 1 কিলোমিটার হাঁটতে পারি। তো এই লেন্থের একটা জায়গা গণকবর দিয়ে ফেলছে। এবং আপনারা জানেন যে এটা মানে আমাদের ক্লাইমেটের কারণে বৃষ্টি হচ্ছে, মাটি সফট, আপনার ফরেন্সিক এভিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে। আপনি এবং নোবডি কেয়ারস অ্যাবাউট ইট। একজন উপদেষ্টা দেখতেও যায় নাই এটাতে কি হয়েছে, সেটা নিয়েও কেউ বদার্ড না। জুরাইনে একই অবস্থা। আঞ্জুমান মফিদুল ইসলাম বলেছে তারা অনেক লাশ দাফন করেছে। ডিএমপির ফরেন্সিক এভিডেন্সের আলাদা যারা ওই যে ডোম টাইপের লোকজন আছে, যারা ওখানে কাটাছেড়া করে, রিপোর্ট লেখে, এই লোকগুলোর ওখান থেকে অনেক কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশের কর্মকর্তা আমাকে বলেছে। তো গণতদন্ত কমিশন করলে যেটা হবে সেটা হচ্ছে এই যে নিটিগ্রিটি জায়গাগুলো, এগুলো মিসিং হবে না। যেহেতু ট্রান্সপারেন্ট, যে কেউ গোপনে নিবন্ধন করে নাম দিয়ে একটা এভিডেন্স ওখানে পাঠিয়ে দিতে পারবে। এভরিথিং উড বি ট্রান্সপারেন্ট। সো এই গণতদন্ত কমিশনের ফরম্যাটে না গেলে যেটা হবে, বিচারটা সফিস্টিকেশনটা রক্ষা করে করা যাবে না। এই বিচারটাকে বিব্রত করবার একটা স্পেস খালি রাখা হবে। তখন পরবর্তীতে যে দেখেন না লবিস্ট নিয়োগ করেছে, ওই লবিস্টরা তখন আবার এই বিচার ব্যবস্থাকে তখন প্রশ্ন করবে। তাহলে আপনি তথ্য গোপন করছেন, এভিডেন্স গোপন করছেন, বিচারটা স্বচ্ছ হবে না, প্রসিডিউরাল লুপল থাকবে। অনলি দেন বিচারটা স্বচ্ছ হয়নি বলে তখন আপনি ক্যাম্পেইন করতে পারবেন। বাংলাদেশের নৃশংসতম গণহত্যার নামে যেটা হয়ে গেছে সেটাকে আমরা ধরে রাখতে পারবো না, সেটাকে আমরা আর্কাইভ করতে পারবো না। আর্কাইভের পারহ্যাপস হলোকাস্ট খুব ভালো এক্সাম্পল না আমাদের জন্য, আমরা জায়নিস্টদেরকে পছন্দ করি না, কিন্তু জায়নিস্টরা যেটা ব্রিলিয়ান্টলি করেছে সেটা হচ্ছে ব্যবসাটা কিভাবে করতে হয় একটা ঘটনাকে বিক্রি করে, এই কাজটা তারা ভালোভাবে করেছে এবং অত্যন্ত প্রফেশনালি করেছে। অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি আপনারা হয়তো অনেকে পড়ছেন। একটা ভুয়া জিনিস, জানলা দিয়ে তাকাচ্ছিলাম আজকে, 3টা গাড়ি আসলো, 4 জন সোলজার নামলো, ওই বিল্ডিংয়ে ঢুকলো, এইটা দিয়ে নাটক বানাইছে, সিনেমা বানাইছে, কার্টুন বানাইছে, ফিল্ম বানাইছে, এবং 70-এর উপরে ভাষায় বানাইছে। তাহলে এই সানজিদা আপা বলতে পারবে যে এই রকম জেনুইন গল্প বানানোর নাটক সে মিনিমাম 500 স্ক্রিপ্ট লিখে দিতে পারবে, আরো বেশি দিতে পারবে। তাহলে এই স্ক্রিপ্ট থাকলে যেটা হবে, সে তখন বলতে পারবে ওই কমিশন থেকে সংস্কৃতি মন্ত্রণালয়কে বলে দেবে, শিক্ষা মন্ত্রণালয়কে বলে দেবে, তথ্য মন্ত্রণালয়কে বলে দেবে, ধর্ম মন্ত্রণালয়কে বলে দেবে যে পুট ইট ইনটু দ্য কারিকুলাম, লেখেন এই গল্পগুলো নিয়ে একজন কবিতা লেখেন। এখন পর্যন্ত দেখেন আমাদের রেভলিউশন কীভাবে হাইজ্যাক হয়ে যায়। আমি এটাকে যদি রেভলিউশন মনে করি না, উইথ রেসপেক্টফুলি ডিসএগ্রি উইথ সরোয়ার ভাই, আমি এটাকে মনসুন আপরাইজিং বলি আর কি। তো এটার একটা ভালো গান কবিতা হয় নাই,
21শে ফেব্রুয়ারি দেখেন এই যে ব্যবসাটা করছে, ভাষার ব্যবসা, এটা চরম একটা মিথ্যাচারের ব্যবসা, এটা যেটা হয়েছে ভাষা নিয়ে আমাদের এখানে, ওটা অন্য আলোচনা। কিন্তু একটা গান কিভাবে এটাকে ইমমর্টালাইজ করে ফেলছে, নট বিকজ এটা হিস্ট্রি, মানুষ আপনারা যা জানেন হিস্ট্রির পুরোটুকু মিথ্যা কথা জানেন। ওই বাংলা একাডেমির সামনে যে 5 জনের মূর্তি আছে, এরা কেউ ভাষা সৈনিক ছিল না, এরা কেউ ছাত্রই ছিল না, এরা কেউ মিছিল করে নাই। কিন্তু ওই একটা গান যেটা করেছে না, একটা ইভেন্টকে মেমোরালাইজ করে ফেলছে। কিন্তু আমাদের এই অভ্যুত্থানে একটা কারো গান চোখে পড়ছে, একটা ভালো কবিতা যেটা আপনি এখন গুনগুন গুনগুন করে গান হাঁটেন, কথা বলেন, এটা নিয়ে কেউ গায় নাই, এখনো বন্ধ করে দেওয়া হয়েছে, নীরব করে দেওয়া হয়েছে। তো এই জন্য টিএসসিতে যারা ছাত্রছাত্রীরা যারা আছেন, টিএসসি কেন্দ্রিক কাজ করেন, আপনাদের মাথায় রাখতে হবে বন্যার মাল কালেকশনের থেকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। ত্রাণ সরবরাহ কাজ এটা আগস্ট সেপ্টেম্বরের কাজ হইতে পারে না আমাদের, এটার জন্য অন্য লোক আছে, অন্যরা করবে, আপনারা আহ্বান করবেন। আমি ছাত্রদেরকে বলছি, এখানে নাগরিক কমিটির নেতৃবৃন্দ আছেন, আপনারা দয়া করে দেখবেন, ইটস নট ইউর বিজনেস। যেভাবে সেনাবাহিনীর ব্যবসা করাটা তার বিজনেস না, ঠিক তেমনি আপনাদেরও ত্রাণ সংগ্রহ করাটা আপনার প্রায়োরিটি বিজনেস না। তো কোনটা করতে হবে আমাকে, কারণ আমার তো রিসোর্স কম, আমার সময় কম, টাইম ইজ দ্য এসেন্স। সেপ্টেম্বরে অক্টোবরের এভরি আওয়ার ইকুয়ালস টু এ ইয়ার, কারণ চারদিকের যে কনস্পিরেসি হচ্ছে সব দিকে হচ্ছে।